আজ আমরা দেখব 2010 সালে মুক্তি পাওয়া সুপারহিরো অ্যাকশন সিনেমা আয়রন ম্যান 2। আয়রন ম্যান 1 এর গল্পটা যেখান থেকে শেষ হয়েছিল, এই গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হয়। তো গল্পের শুরুতে দেখা যায় টনি স্টার্ক পুরো পৃথিবীর সামনে স্বীকার করে নিয়েছে যে সেই আয়রন ম্যান, যেটা আমরা আগের গল্পের একদম শেষে দেখেছিলাম। এখন এই খবরটা পৃথিবীর সমস্ত নিউজ চ্যানেলে দেখানো শুরু হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে রাশিয়ার মস্কো শহরে ইভান ভ্যাঙ্কো নামের একটা লোককে দেখানো হয়, যে নিজের বাবা অ্যান্টন ভ্যাঙ্কোর সঙ্গে থাকতো। এখন ওরা দুজন মিলেই একসাথে টিভি দেখছিল। এখন টিভি নিউজ থেকে টনি স্টার্কই আয়রন ম্যান এই খবরটা জানার পর মিস্টার অ্যান্টন মানসিকভাবে খুবই কষ্ট পান। দেখে বোঝা যাচ্ছিল উনি আগে থেকেই শারীরিকভাবে খুবই অসুস্থ হয়েছিলেন। এখন টনির এই খবরটা জানার পর উনি কষ্ট সহ্য করতে না পেরে হৃদরোগে মারা যান। এখানে নিজের চোখের সামনে নিজের বাবাকে এইভাবে মারা যেতে দেখে ইভান খুবই কষ্ট পায়। এখন ও মনে মনে প্রতিজ্ঞা করে নিজের বাবার মৃত্যুর জন্য ও টনি স্টার্ক আর তার পুরো কোম্পানিকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আসলে ইভানের বাবা মিস্টার অ্যান্টন আর টনির বাবা মিস্টার হাওয়ার্ড স্টার্ক দুজন একটা সময় একই সাথে কাজ করতেন। ওনারা দুজন মিলে ইউএস আর্মির জন্য বিভিন্ন নতুন নতুন অস্ত্র তৈরি করতেন। একটা সময় ওনারা দুজন মিলে একসাথে রিসার্চ করে আর্ক রিঅ্যাক্টর তৈরি করেছিলেন, যেটাকে আমরা এর আগের গল্পে দেখেছিলাম। কিন্তু মিস্টার অ্যান্টন এই আর্ক রিঅ্যাক্টরটাকে কালোবাজারি করে শত্রু দেশের কাছে বিক্রি করে অনেক টাকা কামাতে চেয়েছিলেন, যে ব্যাপারটা মিস্টার হাওয়ার্ড স্টার্ক জানতে পারেন। যে কারণে উনি মিস্টার অ্যান্টনকে দেশদ্রোহের অপরাধে পুরো দেশ থেকে বার করে দেন, আর তারপর ওই আর্ক রিঅ্যাক্টর তৈরির খেতাবটা উনি একাই নিয়ে নেন। এই ঘটনার পর থেকে মিস্টার অ্যান্টন খুবই মানসিক কষ্টে ভুগতে শুরু করেন, আর আস্তে আস্তে প্রচন্ড মদের নেশায় ডুবে যেতে শুরু করেন। ওনার মনে হয়েছিল হাওয়ার্ড স্টার্ক ওনার কাছ থেকে ওনার সবকিছু কেড়ে নিয়েছে। সেজন্যই এখন উনি মারা যাওয়ার পর ওনার ছেলে ইভান হাওয়ার্ড স্টার্কের ছেলে টনিকে মেরে নিজের বাবার মৃত্যুর বদলা নিতে চায়। আর অন্যদিকে দেখা যায় আমেরিকান সরকার এখন টনির কাছ থেকে ওর আয়রন ম্যানের স্যুট আর ওর আর্ক রিঅ্যাক্টরটা নিতে চায়। সরকার চাইছিল এইরকম আরো অনেকগুলো স্যুট তৈরি করে সেগুলোকে দেশের সুরক্ষার কাজে ব্যবহার করা হোক। আর এই সমস্ত স্যুটগুলো তৈরি করার কন্ট্রাক্ট দেওয়া হবে হ্যামার ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার জাস্টিন হ্যামারের কাছে। জাস্টিন হ্যামারও টনির মতন একজন ওয়েপেন ম্যানুফ্যাকচারার ছিলেন, কিন্তু ওনার কোম্পানি প্রযুক্তিগত দিক দিয়ে টনির কোম্পানির থেকে অনেকটা পিছিয়ে ছিল। এমনকি ওনার কোম্পানির তৈরি অস্ত্রগুলো অনেকটাই নিম্নমানের ছিল। দেখা যায় উনিও টনির নকল করে ওর মতন একটা স্যুট বানাতে চেয়েছিলেন, কিন্তু সেই কাজে উনি পুরোপুরিভাবে অসফল হন। সেজন্যই এখন উনি সরকারের সাহায্যে টনির কাছ থেকে ওর স্যুট আর ওর আর্ক রিঅ্যাক্টর তৈরির ফর্মুলাটা নিতে চাইছিলেন, যাতে পরবর্তীকালে সেই ফর্মুলা আর সেই প্রযুক্তি ব্যবহার করে ও অনেকগুলো স্যুট তৈরি করে সেগুলোকে দেশের সেনাবাহিনীর কাছে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারে। কিন্তু টনি সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যতদিন ও বেঁচে আছে এই জিনিসগুলো শুধুমাত্র ওর কাছেই থাকবে, কারণ এই জিনিসগুলো অন্য মানুষের কাছে পৌঁছে গেলে তারা এটাকে দিয়ে অনেক খারাপ কাজ করতে পারে। আর টনি এমনটা কোনোভাবেই চাইছিল না। বর্তমান সময়ে পুরো পৃথিবী জুড়ে টনি খুবই বিখ্যাত হয়ে গেছিল, কারণ ও একজন সুপার হিরো ছিল। সেজন্য সবাই ওকে খুবই ভালোবাসতো। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে ও খুবই বড় একটা সমস্যায় ভুগছিল। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ও সবসময় নিজের বুকের মধ্যে যে আর্ক রিঅ্যাক্টরটা ব্যবহার করত, সেই রিঅ্যাক্টরের শক্তি প্রদান করার জন্য প্যালেডিয়াম নামের একটা বিশেষ ধরনের ধাতু ব্যবহার করা হতো। এখন এই প্যালেডিয়ামের অতিরিক্ত ব্যবহারের ফলে সেটা টনির শরীরের রক্তের মধ্যে বিষক্রিয়া করতে শুরু করে, যার ফলে প্রত্যেকদিন ও আস্তে আস্তে খুবই অসুস্থ হয়ে পড়ছিল। এখানে সমস্যা হলো এই পুরো পৃথিবীতে প্যালেডিয়ামই হলো একমাত্র ধাতু যেটার সাহায্যে ওর আর্ক রিঅ্যাক্টরের শক্তি প্রদান করা সম্ভব হতো। কিন্তু এখন এই প্যালেডিয়ামের অতিরিক্ত ব্যবহারের ফলেই টনির রক্ত প্রতিদিন একটু একটু করে বেশি বিষাক্ত হয়ে উঠছিল। এখন টনি যদি এই আর্ক রিঅ্যাক্টর ব্যবহার করা বন্ধ করে দেয়, তাহলে ওর শরীরের মধ্যে থেকে যাওয়া ছোট ছোট লোহার টুকরোগুলোর কারণে ও এমনিতেও মারা যাবে। এখন টনি খুব ভালোভাবেই বুঝতে পারে এইরকম ভাবে চলতে থাকলে ওর পক্ষে বেশি দিন বেঁচে থাকা সম্ভব না। সেজন্যই এখন ও খুবই অদ্ভুত অদ্ভুত কাজ করতে শুরু করে। সবার প্রথমে ও নিজের সেক্রেটারি মিস পেপারকে নিজের কোম্পানির মালিক বানিয়ে দেয়। এখন পেপার ওর কোম্পানির মালিক হয়ে যাওয়ার পর ও নিজের সেক্রেটারি হিসাবে ন্যাটলি নামের একটা নতুন মেয়েকে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় ইভান নিজের বাবার তৈরি পুরানো ফর্মুলার সাহায্যে নিজের জন্য একটা নতুন আর্ক রিঅ্যাক্টর বানিয়ে ফেলেছে। তারপর সেই আর্ক রিঅ্যাক্টরের শক্তি ব্যবহার করে ও নিজের জন্য খুবই শক্তিশালী একটা স্যুট তৈরি করে নেয়। এখন ও টনিকে মারার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছিল। অন্যদিকে দেখা যায় টনি আর মিস পেপার এখন ইউরোপের মনোকো শহরে একটা গাড়ির রেস দেখার জন্য পৌঁছে গেছে। সেখানেই আরো একবার টনির সাথে জাস্টিন হ্যামারের দেখা হয়। এখন বেশ কিছুক্ষণ এই অনুষ্ঠানে সময় কাটানোর পর টনি ওয়াশরুমে গিয়ে একবার নিজের রক্ত পরীক্ষা করে।
দেখা যায় ওর রক্তে বিষক্রিয়ার পরিমাণ আগের থেকে অনেকটা বেড়ে গেছিল, যেটা দেখে ও মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। ও বুঝতে পারে আর কিছুদিন পরেই ও মারা যাবে। সেজন্য এখন ওর মন যেটা চাইছিল ও সেই কাজটা করতে শুরু করে। ও হঠাৎ করেই ওখানে অনুষ্ঠিত হওয়া ওই গাড়ির রেসে অংশগ্রহণ করে, আর সেখানে বাকি সবার সঙ্গে ও নিজেও ওই রেসটাকে গাড়ি চালাতে শুরু করে দেয়। এখন এই খবরটা জানার পর মিস পেপার আর ওখানে থাকা বাকি প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় টনিকে মারার জন্য ইভান এখন এই রেস ট্র্যাকে পৌঁছে গেছিল। এখন ও নিজের তৈরি করা সেই বিশেষ স্যুটটা পরে সরাসরি রেস ট্র্যাকের মধ্যে ঢুকে যায়। দেখা যায় ওর তৈরি এই বিশেষ স্যুটটা চাবুকের মতন দেখতে ছিল, যে চাবুক দুটোর শক্তি দেওয়া হচ্ছিল ওর তৈরি নতুন আর্ক রিঅ্যাক্টর থেকে। ওটা এতটাই শক্তিশালী ছিল যে ওই চাবুকের সাহায্যে যে কোনো জিনিসকেই পুরোপুরি দুটুকরো করে ফেলা সম্ভব ছিল। এখন ইভান হঠাৎ করেই নিজের চাবুকের সাহায্যে সামনের দিক থেকে আসা টনির গাড়ির ওপরে হামলা করে সেটাকে দুটুকরো করে দেয়। যদিও এই ঘটনায় টনি কোনো রকমে প্রাণে বেঁচে যায়, কিন্তু এখন ইভান যেভাবেই হোক টনিকে মারতে চাইছিল। এখন যেহেতু এই মুহূর্তে টনির কাছে ওর আয়রন ম্যানের স্যুটটা ছিল না, সেজন্য ও কোনো রকমে ইভানের কাছ থেকে পালিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। এখন দূর থেকে টনিকে এই অবস্থায় দেখে মিস পেপার খুবই ভয় পেয়ে যায়। ও তাড়াতাড়ি করে টনির আয়রন ম্যান স্যুটটা নিয়ে ওর ড্রাইভার হ্যাপির গাড়িতে উঠে ওই রেস ট্র্যাকে পৌঁছে যায়, আর সেখানে শেষ মুহূর্তে কোনো রকমের টনিকে ওই স্যুটটা দিয়ে দেয়। এখন নিজের স্যুট ফিরে পাওয়ার পর টনি আয়রন ম্যানের রূপ ধারণ করে ইভানের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু এখানে ইভানকে হারানো টনির পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। এই লড়াই চলাকালীন টনির স্যুটের অনেকটা ক্ষতি হয়ে যায়, কিন্তু শেষ অবধি টনি কোনো রকমে ইভানকে হারিয়ে ওর বুকের থেকে সেই আর্ক রিঅ্যাক্টরটা খুলে নেয়, যার ফলে ওর পুরো স্যুটটাই অকেজো হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ওকে পুলিশ গ্রেফতার করে নেয়। এখন ইভানের কাছেও একটা আর্ক রিঅ্যাক্টর দেখে টনি খুবই অবাক হয়ে যায়। ও বুঝতে পারছিল না ওর তৈরি করা এই জিনিসটা অন্য কারোর কাছে এলো কিভাবে। এখন এই বিষয়টা জানার জন্যই ও জেলের মধ্যে ইভানের সঙ্গে দেখা করতে চলে যায়। সেখানে টনি ইভানকে বলে, আচ্ছা সত্যি করে বলো এই জিনিসটা তুমি পেলে কোথা থেকে? ইভান বলে, আমার বাবার কাছ থেকে। এটা আমার বাবা অ্যান্টন ভ্যাঙ্কো আবিষ্কার করেছিলেন, আর আজকে আমার বাবার এই আবিষ্কারের জন্যই তুমি বেঁচে আছো। কিন্তু তোমার বুকের ভিতরে থাকা ওই আর্ক রিঅ্যাক্টরের প্যালেডিয়ামের বিষক্রিয়ার ফলে কিছুদিন পরেই তুমি মারা যাবে। আর এই কথাটা সত্যি ছিল। এখন টনির শরীর প্রতিদিন আগের থেকে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। এখন ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে ও ঠিক করে হাঁটা চলাও করতে পারত না। এই ঘটনার কিছুদিন পর হ্যামার ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার জাস্টিন গোপনভাবে ইভানকে জেল থেকে বের করে আনে, আর জেলের মধ্যে ওর জায়গায় ওরই মতন দেখতে অন্য একটা লোককে রেখে সেখানে বোম বিস্ফোরণ ঘটিয়ে তাকে মেরে ফেলে, যেটা দেখে বাকি সবাই মনে করেছিল ওই ঘটনায় ইভান মারা গেছে। এখন মিস্টার জাস্টিন ইভানকে সরাসরি জেল থেকে নিজের অফিসে নিয়ে আসে। ও বলে, আগের দিন তুমি নিজের তৈরি স্যুটের সাহায্যে যেভাবে টনিকে মারার চেষ্টা করছিলে সেই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। আর যেহেতু তুমি টনির মতন একটা আর্ক রিঅ্যাক্টর আর একটা স্যুট তৈরি করেছ, তাই আমি চাই তুমি এই প্রযুক্তি ব্যবহার করে আমার জন্য এইরকম আরো অনেকগুলো স্যুট তৈরি করো। এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব, আর পুলিশের কাছ থেকে লুকিয়ে থাকতেও সাহায্য করব। এরপর ও ইভানকে নিজের পুরো অফিস ঘুরিয়ে দেখায়। দেখা যায় মিস্টার জাস্টিন টনির নকল করে ওইরকম আরো অনেকগুলো স্যুট বানানোর চেষ্টা করেছে, কিন্তু এর মধ্যে থেকে একটাও ঠিকভাবে কাজ করে না। এখন সবকিছু দেখার পর ইভান ওর এই শর্তে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় এই ঘটনার কিছুদিন পর টনির জন্মদিন চলে এসছে। সেই উপলক্ষে মিস পেপার ওদের বাড়িতে একটা পার্টির আয়োজন করেছে, যেখানে টনির বন্ধু কর্নেল রোডসও এসেছিল। কিন্তু দেখা যায় টনির শরীর এখন আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে, যে কারণে ও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। কিন্তু নিজের এই শরীর খারাপের ব্যাপারটা ও সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। টনি মনে করেছিল এটাই হয়তো ওর শেষ জন্মদিন, সেজন্য ও নিজের মনের ইচ্ছা মতন খুবই অদ্ভুত কাজ করতে শুরু করে। ও প্রচন্ড মদের নেশা করে নিজের আয়রন ম্যান স্যুট পরে ওই পার্টিতে চলে যায়। এই মদের নেশায় ও পার্টিতে আসা সমস্ত লোকজনের সামনে নিজের স্যুটের শক্তি ব্যবহার করে খুবই ভুলভাল কাজ করছিল, যেটা দেখে টনির বন্ধু জেমস আর মিস পেপার দুজনেই খুবই রেগে যায়। মিস পেপার ওখানে টনিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু টনি কোনোভাবেই কারোর কথা শুনতে চাইছিল না, যেটা দেখে জেমস খুবই রেগে গিয়ে টনির একটা পুরানো আয়রন ম্যান স্যুট পরে ওকে আটকানোর জন্য চলে আসে। এখন টনি আর জেমসের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ের ফলে টনির ঘরের বেশিরভাগ জায়গা পুরোপুরি ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। লড়াই শেষে কর্নেল জেমস টনির ওই স্যুটটা নিয়ে ওখান থেকে উড়ে এয়ারফোর্সের বেস ক্যাম্পে চলে আসে। আসলে টনির ওই স্যুটগুলোকে ও ছাড়া আর অন্য কেউই ব্যবহার করতে পারত না।
কিন্তু টনি নিজের এই স্যুটগুলোকে ওর বন্ধু জেমসের জন্য পুরোপুরি আনলক করে রেখেছিল, কারণ টনি জানতো আর কিছুদিন পরেই ও মারা যাবে। তাই ও চাইছিল ওর বন্ধু জেমস যেন ওর আবিষ্কারগুলোকে ভালো কাজে ব্যবহার করে। এখন জেমস ওই স্যুটটাকে এয়ারফোর্সের বেস ক্যাম্পে নিয়ে আসার পর সেখানে আর্মির বড় বড় অফিসাররা চাইছিলেন ওই স্যুটের মধ্যে আরো বেশি অস্ত্র দিয়ে সেটাকে আরো শক্তিশালী করে তোলা হোক। আর এই কাজের জন্য ওখানে জাস্টিন হ্যামারকে ডাকা হয়। এখন জাস্টিন নিজের কোম্পানির তৈরি সমস্ত ভালো ভালো বন্দুক আর অস্ত্র দিয়ে ওই স্যুটটাকে আরো বেশি শক্তিশালী করে তোলে। অন্যদিকে দেখা যায় শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি এখন টনির সঙ্গে দেখা করতে এসেছেন। এখানে নিক ফিউরির সাথে টনির অ্যাসিস্ট্যান্ট ন্যাটলি র্যাশম্যানকে দেখা যায়। ন্যাটলি এখানে পুরোপুরি একটা অন্যরকম রূপ ধারণ করেছিল। নিক জানায় ন্যাটলির আসল নাম হলো নাতাশা, আর ও হলো শিল্ডের একজন গোয়েন্দা। টনির শরীর খারাপ হওয়ার পর ওর উপরে নজর রাখার জন্য নিক ফিউরি নাতাশাকে টনির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ওর কাছে পাঠিয়েছিল। নিক বলে, তোমার বাবা শিল্ডের ফাউন্ডিং মেম্বারদের মধ্যে থেকে একজন ছিলেন, আর একটা সময় আমরা দুজন একসাথেই কাজ করতাম। আমি খুব ভালোভাবেই জানি ওই আর্ক রিঅ্যাক্টরের প্যালেডিয়ামের ফলেই এখন তোমার শরীর খারাপ হয়ে গেছে। তখন টনি বলে, কিন্তু আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি সমস্ত রকম ধাতু ব্যবহার করে দেখেছি, কিন্তু ওই আর্ক রিঅ্যাক্টরকে শক্তি দেওয়ার জন্য প্যালেডিয়াম ছাড়া অন্য কোনো ধাতু ব্যবহার করাই সম্ভব না। যেটা শুনে নিক ফিউরি বলে, তাহলে তোমার হয়তো এখনো অনেক ধাতু ব্যবহার করা বাকি আছে। আর এটা বলেই উনি পরের দিন সকালে টনির বাড়িতে ওর বাবার একটা পুরানো স্যুটকেস পাঠিয়ে দেন, যার মধ্যে টনির বাবা হাওয়ার্ড স্টার্কের অনেক পুরানো জিনিসপত্র ছিল। এর মধ্যে থেকেই টনি ওর বাবার একটা পুরানো ডায়েরি আর একটা ভিডিও ক্যাসেট খুঁজে পায়। এই ভিডিও থেকে টনি জানতে পারে ওর বাবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শহর তৈরি করতে চেয়েছিলেন। উনি যেটা নাম দিয়েছিলেন স্টার্ক এক্সপো, আর উনি নিজের সেই কল্পনার শহরের একটা ছোট্ট মডেলও বানিয়েছিলেন। এখন ওই ভিডিওতে মিস্টার হাওয়ার্ড স্টার্ক বলেন, এই পুরো শহরের মডেল আমি আমার ছেলে টনির জন্য বানিয়েছি। এর মধ্যেই আমার সারা জীবনের আবিষ্কার রয়েছে, যেগুলোকে আমি এই শহরের মডেলের মধ্যে গোপনভাবে লুকিয়ে রেখেছি। আমার এই সময়ে প্রযুক্তি খুব বেশি উন্নত না হওয়ার কারণে আমার এই আবিষ্কারগুলোকে বাস্তব করে তোলা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি জানি ভবিষ্যতে আমার ছেলে টনি একদিন আমার এই আবিষ্কারের স্বপ্নগুলোকে নিশ্চয় বাস্তব করে তুলবে। এখন এসব কিছু দেখার পর টনি পরের দিন সকালেই ওদের অফিসে পৌঁছে যায়। সেখান থেকেই ও নিজের বাবার তৈরি স্টার্ক এক্সপো শহরের পুরানো মডেলটা খুঁজে পায়। এখন এই মডেলটা দেখার পর টনি খুব ভালোভাবেই বুঝতে পারে ভিডিওতে ওর বাবা ওকে আসলে কি বলতে চাইছিল। দেখা যায় ওর বাবা নিজের জীবনের সমস্ত আবিষ্কারের ফর্মুলাগুলোকে এই শহরের মডেলের মধ্যে গোপনভাবে লুকিয়ে রেখেছিল। এখন নিজের বাবার সেই পুরানো আর গোপন ফর্মুলা ব্যবহার করে আধুনিক প্রযুক্তির সাহায্যে টনি একটা নতুন ধাতু তৈরি করে ফেলে। এই ধাতুটাকে প্যালেডিয়ামের পরিবর্তে আর্ক রিঅ্যাক্টরে ব্যবহার করা যাবে। এটা প্যালেডিয়ামের চেয়ে বহুগুণ শক্তিশালী ছিল, আর এটার থেকে টনির শরীরেও কোনো রকম ক্ষতি হবে না। অন্যদিকে দেখা যায় ইভান এখন জাস্টিন হ্যামারের জন্য বেশ কিছু রোবটিক ড্রোন তৈরি করেছিল, যেগুলোকে ব্যবহার করার জন্য এখন কোনো মানুষের প্রয়োজন হবে না। দূর থেকে সফটওয়্যারের সাহায্যে নির্দেশ দিয়ে এগুলোকে দিয়ে সমস্ত রকম কাজ করানো যাবে। আর সেই একই সাথে ইভান সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নিজের জন্য আগের থেকে আরো বেশি শক্তিশালী একটা স্যুট তৈরি করছিল। আর এখন ও নিজের আর্ক রিঅ্যাক্টরের সমস্ত প্রবলেমগুলোকেও ঠিক করে নিয়েছিল। আসলে ইভান এখন যেভাবেই হোক টনিকে হারাতে চাইছিল। এখন নিজের স্যুটটা পুরোপুরি তৈরি করে ফেলার পর ইভান টনিকে কল করে বলে, তোমার বাবা মিস্টার হাওয়ার্ড স্টার্ক বিগত 40 বছর ধরে আমাদের পরিবারের সাথে যে খারাপ ব্যবহার করেছে, এখন আগামী কিছুক্ষণের মধ্যেই আমি তোমার কাছ থেকে সেই সবকিছুর বদলা নেব, আর পুরো পৃথিবীর সামনে তোমাকে বদনাম করে ছাড়বো। ইভান বেঁচে আছে এই বিষয়টা জানার পরেই টনি খুবই অবাক হয়ে যায়। এখন ওকে আটকানোর জন্য টনি তাড়াতাড়ি করে নিজের নতুন আর্ক রিঅ্যাক্টরটা নিয়ে নিজের স্যুট পরে ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় জাস্টিন হ্যামার একটা বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে ও সবার সামনে ইভানের তৈরি করা সেই ড্রোন রোবটগুলোকে প্রদর্শন করছিল। এই সমস্ত ড্রোনগুলো ইভান তৈরি করলেও জাস্টিন এখন সবাইকে জানায় এগুলো ওর নিজের তৈরি করা। ও এখন সমস্ত লোকজনের সামনে নাম কামিয়ে অনেক বিখ্যাত হতে চাইছিল। দেখা যায় ওই অনুষ্ঠানের মধ্যে ইভানের তৈরি অনেকগুলো ড্রোন আনা হয়েছে, আর এদের সবার মাঝেই ওখানে টনির পুরানো স্যুট পরিয়ে কর্নেল জেমসকেও নিয়ে আসা হয়। দেখা যায় কর্নেল জেমসের এই স্যুটটাতে অনেকগুলো অস্ত্র লাগিয়ে সেটাকে অনেক বেশি শক্তিশালী করে তোলা হয়েছে। এখন এই অনুষ্ঠান চলাকালীন ওখানে টনি তার আয়রনম্যান স্যুট পরে চলে আসে। ও কর্নেল জেমসকে বলে, আমাদেরকে এখন খুবই সাবধানে থাকতে হবে,
কারণ ইভান ভ্যাঙ্কো এখনো বেঁচে আছে আর ও আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। টনি এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করেই ওখানে থাকা প্রত্যেকটা ড্রোন, এমনকি কর্নেল জেমসের স্যুটটাও টনিকে মারার চেষ্টা করে। কারণ দূরে বসে হ্যামারের অফিস থেকে ইভান সফটওয়্যারের সাহায্যে এই সবকটা ড্রোনকে নিয়ন্ত্রণ করছিল। ও এই সবকটা ড্রোনকেই হ্যাক করে নিয়ে সেগুলোর মধ্যে টনিকে মারার নির্দেশ দিয়ে দেয়, যেটা বুঝতে পেরে টনি তাড়াতাড়ি করে ওখানে থাকা সমস্ত লোকজনের থেকে অনেক দূরে পালিয়ে যায়। আর ওকে মারার জন্য সেই ড্রোনগুলোও ওর পিছনে যেতে শুরু করে। এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর টনি এক এক করে ওই সমস্ত ড্রোনগুলোকেই ধ্বংস করে দেয়। এখন সবশেষে কর্নেল জেমসের সাথে টনির একটা লড়াই বেঁধে যায়, কারণ জেমসের এই স্যুটটা তখনও ইভানের নিয়ন্ত্রণে ছিল। অন্যদিকে দেখা যায় নাতাশা আর টনির ড্রাইভার হ্যাপি ইভানকে আটকানোর জন্য হ্যামারের অফিসে পৌঁছে গেছে, কিন্তু ততক্ষণে ইভান ওখান থেকে পালিয়ে গেছিল। এখন নাতাশা ইভানের কম্পিউটার থেকে জেমসের স্যুটটাকে পুরোপুরি আনলক করে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে জেমসের স্যুটটা ওর নিজের নিয়ন্ত্রণে চলে আসে। ঠিক সেই মুহূর্তেই ওখানে ইভান নিজের নতুন স্যুট নিয়ে পৌঁছে যায়। এখন জেমস আর টনি দুজনের সাথেই ইভানের লড়াই শুরু হয়ে যায়। ইভানের স্যুটটা এতটাই শক্তিশালী ছিল যে এরা দুজন মিলে চেষ্টা করেও ওকে হারাতে পারছিল না। তখনই টনির মাথায় একটা বুদ্ধি আসে। ও আর কর্নেল জেমস দুজন মিলেই একে অপরের দিকে নিজেদের স্যুটের লেজার বিম দিয়ে অ্যাটাক করতে শুরু করে, যার ফলে ওখানে একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ইভান পুরোপুরিভাবে আহত হয়ে যায়, কিন্তু ও কোনোভাবেই হার মানতে চাইছিল না। ও যেভাবেই হোক টনিকে মারতে চাইছিল। ইভান নিজের তৈরি সমস্ত ড্রোনগুলোর মধ্যেই একটা বিশেষ ধরনের বোম লাগিয়ে রেখেছিল। এখন টনির কাছে হেরে যাওয়ার পর ও নিজের সমস্ত ড্রোনের বোমগুলোকে একসাথে অ্যাক্টিভ করে দেয়। এমনকি ইভানের নিজের স্যুটের মধ্যেও একটা বোম লাগানো ছিল। এখন কিছুক্ষণের মধ্যেই শহরের চারিদিকে পড়ে থাকা ইভানের ড্রোনগুলোর মধ্যে থেকে সেই বোমগুলো ফাটতে শুরু করে, যে ঘটনায় ইভান নিজেও মারা যায়। কিন্তু শেষ মুহূর্তে টনি আর জেমস নিজেদের জীবন বাঁচিয়ে ওখান থেকে অনেক দূরে পালিয়ে আসে। সবশেষে টনি আর নিক ফিউরিকে একসাথে বসে থাকতে দেখা যায়। নিক বলে, তুমি নিজের ব্যক্তিগত জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নাও, যার জন্য তোমাকে অনেক বড় সমস্যায় পড়তে হয়, আর তুমি খুবই বেপরোয়া জীবনযাপন করো। সেজন্য তুমি অ্যাভেঞ্জার্সের টিমে আসার একদমই অযোগ্য। কিন্তু তোমার ওই আয়রন ম্যানের স্যুটটা আমাদের অনেক কাজে লাগবে, আর যেহেতু তুমি ছাড়া ওটাকে কেউ ব্যবহার করতে পারবে না, তাই এখন থেকে তোমাকে শুধুমাত্র অ্যাভেঞ্জার্সের কনসালটেন্ট হিসেবে রাখা হলো। মানে তুমি শুধু ওদেরকে ভালো পরামর্শ দিতে পারবে, ওদের সঙ্গে কোনো রকম কাজ করতে পারবে না। এখানে কোনো উপায় না দেখে টনি এই শর্তেই রাজি হয়ে যায়। আর সবশেষে পোস্ট ক্রেডিট সিনে আমাদেরকে দেখানো হয় এজেন্ট ফিল কলসন এখন মেক্সিকো পৌঁছে গেছে। সেখানে ওই শহরের একটা ফাঁকা প্রত্যন্ত এলাকায় একটা বিশাল বড় গর্তের মধ্যে একটা বিশেষ ধরনের হাতুড়ি দেখতে পাওয়া গেছে, যেটা আসলে থরের হাতুড়ি ছিল। আর এই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওয়ে দেখব। আর আপাতত এখানেই এই গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।